দেহরু গ্রামের শর্মা পরিবার নিজেদের ঝগড়ার জন্য এত বিখ্যাত ছিল যে সকাল থেকে রাত অবধি ঘরের চার দেওয়াল ঝগড়াতেই গুঞ্জন হতো। মা কোনো একটা ব্যাপারে পুরো বাড়ি মাথায় উঠিয়ে নিত, বাবা কার উপর চেঁচাতো, পেছনে দাদু সবাইকে সংস্কার মনে করাতো, আর ঘরের অলস বেরোজগার ছেলে টন্টু শর্মা প্রত্যেক দিন গ্রামে মস্তি করতে থাকতো। কিন্তু একদিন ঘরে যা হলো তাতে সত্যি শর্মা পরিবারে ঝড় চলে এলো। হে ভগবান, টন্টু, এ আবার কে তোর সাথে? আসলে মা, ও হলো আরে বলবি নাকি শুধু ও মা করতে থাকবি? হ্যাঁ, কাল থেকে কোথায় ছিলি তুই? কোথাও ছিলি? আর এই যে সুটকেসটা রয়েছে লাল রঙের, তুই কি চুরি করে নিয়ে এসছিস নাকি এটা? না না বাবা, পালিয়ে যায়নি আসলে। ওই মানে, আরে বলবি নাকি কানের গোড়ায় একটা দেবো? হ্যাঁ, না না, আমি আসলে বিয়ে করে চলে এসছি। কি বিয়ে? হ্যাঁ, আমার প্রিয় পরিবার, আমি বিয়ে করে নিয়েছি। এতদিন ধরে তো আমার বিয়ে নিয়ে খুব চিন্তা করছিলে না, তাহলে নাও, এই চিন্তা আবার দূর হলো। কি আমি বলতাম না যে আমাদের বংশের প্রদীপ নয়, বরং বংশটাকে ডুবিয়ে দেওয়ার মতন একটা বড় জাহাজ, বুঝতে পেরেছো? বাবা তুমি একবার চুপ করো না। এই শোন, তুই এসব কি আজেবাজে কথা বলছিস? আরে আমি আজেবাজে কথা বলছি না বাবা, আমি তো সত্যিই বলছি। আরাপ করো। এই হলো আয়ুনসু, এর খুব বুদ্ধি রয়েছে আর যোগ্যতাও রয়েছে, আর অনেক দূর থেকে শুধুমাত্র আমার জন্যই এসেছে। আকাশ থেকে গর্জন এসেছিল। মানে? আমি বলছি মা, কালকে রাত্রে রাজুর বাড়ি থেকে যখন ফিরছিলাম তখন হঠাৎ করে গ্রামের ওই নিরিবিলি রাস্তা দিয়ে খুব জোরে বিদ্যুৎ চমকালো, আর একটা ছোট্ট শঙ্খ মাটিতে পড়ল। আমি কিছু বোঝার আগেই ওই শঙ্খর ভেতর থেকে ওই অংশু বেরিয়ে এলো। ও হাতে নিজের একটা ফুলের মালা রেখেছিল, দৌড়ে এসে আমার কাছে চলে এলো আর আমার গলায় হাতটা পরিয়ে দিল। আমার হাতটা ধরলো আর গলায় জড়িয়ে ধরলো। তখন আকাশ থেকে একটা আওয়াজ এলো, টন্টু, যেটা পেয়েছিস সেটাকে স্বীকার কর, এটাই তোর উদ্ধারের একটা মার্গ। তা এইভাবেই তোমার টন্টুর স্ত্রী আর তোমাদের বৌমা পাওয়া গেল। মা আর বাবা অনিচ্ছা সত্ত্বেও ওয়া উংসুং এ গৃহপ্রবেশ করালো, আর ব্যাস শুরু হয়ে গেল শর্মা পরিবারে নতুন বিশ্বযুদ্ধ। আরে বৌমা, ও বৌমা, এইসব কি বুঝবে বৌমা যে কি হয়? ছাড়ো। ও উংসু, ঠিক আছে ঠিক আছে, যা আমার জন্য গিয়ে চা নিয়ে আয়। মাসি? আরে মাসি না, চা। ও শি শি। আরে আমি কি বলছি আর তুই কি বলছিস? আমার চা চাই, চা। মাসি হ্যাঁ, এটা কি ছিল? কি বললো আর কাঁদলই বা কেন? এরকমই ভাবে রোজকার গল্প ছিল শর্মা পরিবারে। না ওয়াংসু কোনো কথা বুঝতে পারত, না কেউ ওর ভাষা বুঝতে পারত। ঘরের লোকেরা চেঁচিয়ে চেঁচিয়ে বোঝানোর চেষ্টা করত, আর ও বেচারি নিজের অদ্ভুত ভাষায় কাঁদতে চিৎকার করতে নিজের ঘরে চলে যেত। আর এই সবের মাঝখানে টন্টু সব সময় বেঁচে বেরিয়ে যেত, কারণ দিনেও বাড়িতেই থাকতো না। না 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 না। এই যে টন্টু, কেমন আছো বাবা? শুনলাম তুমি নাকি হঠাৎ করে বিয়ে করছো। আগে হ্যাঁ, একদম ঠিকই শুনেছো তুমি। আরে কিন্তু তোর মতন অপদার্থকে মেয়েটা দিল কে বলতো? কি বলছো কি তুমি? অপদার্থ? একটু বেশি কথা বলছো না তুমি কাকু? শোনো, আমি আমার জীবনে খুশি রয়েছি, আর অন্যের খুশিতে আপনি জল ঢেলে দিচ্ছেন। আমি যেমন হই না কেন, ওই অংশু তো আমাকে পছন্দ করে। আকাশের বিদ্যুৎ চমক নিজে বলেছিল ওই অংশু আমাকে বাঁচাবে, বুঝেছো? এবার আসি, রাম রাম। আকাশ থেকে আসা আকাশবাণীর ভরসায় টন্টুর তো খুব ভালোই চলছিল, কিন্তু ওর পরিবার মনে হচ্ছে কোনো অদ্ভুত ধাঁধা সমাধান করছে। এই যে ওই অংশু, এই যে ওই অংশু। আরে থাক থাক থাক, হ্যাঁ হ্যাঁ বাবা বলো না। যেমনটা আমরা তোর বিয়েকে স্বীকার করে নিয়েছি, এখন তো ভেবেছিলাম যে যেমন তেমন করে হোক তোর জীবনটা কেটে যাবে।
হ্যাঁ, তাতে কেটে তো যাচ্ছে। আরে সেটা তোর কাটছে, আমাদের নয়। না বৌমা আমাদের কোনো কথা বুঝতে পারে না, আমরা তার বুঝতে পারি। তার উপর তুই একটা অপদার্থ, কোনো কাজে তো তোর দ্বারা হয় না। আমরা তো ঠিক আছি, কিন্তু কালকে আমরা ছাড়া তুই কি করে সামলাবি ওকে? ও যদি এখানকার হতো তাহলে না তো তোদের দুজনের সংসার হতো, কিন্তু এখন তো সেটা হবে না। সেই জন্য আমি তোকে আগে থেকে শেষ ওয়ার্নিংটা দিচ্ছি, তুই বৌমাকে ওর বাড়িতে রেখে দিয়ে আয়। কি? কিন্তু আমি ওকে কোথায় ছেড়ে আসবো? ওর ব্যাপারে তো আমি কিছুই জানি না। হ্যাঁ, তো এই কথাটা আগেই বোঝা উচিত ছিল, তাই না? এই পাগলিকে বাড়িতে আনার আগে। কিন্তু মা, আরে চুপ কর, এই সব কিছু তোর জন্যই তো হয়েছে। না তুই ওকে নিয়ে আসতিস এখানে, না জীবনটা নষ্ট করে দিতিস ওর। সেই জন্য এই সিদ্ধান্তটা কঠিন হলেও এটাই তো ঠিক বাবা। তুই ওকে রাখার মতন যোগ্যতা রাখিস না। না দাদু না, ওয়া অংশুকে যখন আমি এখানে রেখেছি তাহলে আমি অবশ্যই কাজ করব, আমি কথা দিলাম। আহা, বড় এলো কাজের ছেলে। একটা কাজও তো আজ অব্দি তোর দ্বারা হয়নি। না পড়াশুনো না লেখা, করবিটা কি? না, আমি কিছু শুনতে চাই না। তুই ওই ওয়াংসুকে ছেড়ে ওর বাড়ি চলে যা। মায়ের এই কথা শুনে টান্টুর চিন্তা হয়ে গেল। ও ওয়াংসুকে ছেড়ে দিতে চাইছিল না, কিন্তু ওর বেরোজগারের কারণে সবাই ওকে ওয়াংসুকে ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করছিল। একটা কথায় আরেকটা কথা বাড়তে লাগলো। সবাই একে অপরের উপর চিৎকার করতে লাগলো। আওয়াজ পুরো গ্রামে গুঞ্জন হতে লাগলো। ওয়াংসুক ভাবুক হয়ে গেল। ও ঘরের লোকের ভাষা হয়তো বুঝতে পারতো না, কিন্তু ওদের হাবে ভাবেও পুরো বুঝতে পারলো যে কথা ওকে নিয়েই হচ্ছে। ওয়াংসুর কথা শুনে পুরো বাড়ি শান্ত হয়ে গেল। কেউ বুঝতেই পারল না যে ও কি বলছে, কিন্তু ওর আওয়াজে এক অদ্ভুত শক্তি ছিল। ও লাগাতার কিছু বলতে লাগলো আর সবাই শুনতে থাকলো, কিন্তু ওর চোখে হাত দিয়ে দিল আর চুপ হয়ে গেল। ওয়া অংশু, আরে তুমি শান্ত হও, আরে আমি আছি তো। টান্টুর কথা শুনে ওয়াংসুক চোখ থেকে হাত সরালো আর জোরে জোরে কাঁদতে লাগলো। কিন্তু অদ্ভুত ঘটনা হলো, যেই ও কাঁদতে শুরু করলো ওর চোখ থেকে জল নয় বরঞ্চ ময়দার নুডলস বেরোতে লাগলো। আরে এসব কি হচ্ছে? ওর চোখ থেকে কি বেরোচ্ছে? দেখলে, আমি বলেছিলাম যে অদ্ভুত। এই যা, ওকে ছেড়ে আয়। ওয়া অংশু, তোমার এসব কি হচ্ছে? হঠাৎ করে আকাশ গর্জন করতে লাগলো। একটা রহস্যময় আওয়াজ শোনা গেল। দেখলে টান্টু, আমি বলেছিলাম না, এই মেয়ে তোমাকে রক্ষা অবশ্যই করবে। ওর চোখ থেকে যে নুডলস বেরিয়ে আসছে না, ওটা তোমার নতুন ব্যবসার জন্য একটা শুরুর সংকেত। এটাকে হাতছাড়া করো না, মনে রেখো ওয়া অংশু তোমাকে রক্ষা করার জন্যই এসেছে। হ্যাঁ, এটা কি ছিল গো? আকাশবাণী ছিল মা, আকাশবাণী। আমি তোমাকে বলেছিলাম না, ও আমাকে রক্ষা করার জন্যই এসছে। এখন আমি ওয়াংসুকে কখনোই ছাড়বো না, কোনোদিনও না। টান্টু ওয়াংসুককে গলায় জড়িয়ে ধরলো। ওয়াংসুকের কান্না থেমে গেল। টান্টু ওর চোখ দিয়ে তৈরি নুডলসের বড় বড় ঢের একঠা করলো আর সেটা দিয়ে নুডলস বিক্রি করার নতুন ব্যবসা শুরু করলো। আসুন, শর্মা পরিবারের বৌমার চোখের জল দিয়ে তৈরি নুডলস খেয়ে যান। কে? বৌমার চোখের জলের নুডলস? হ্যাঁ, নুনতা, আবার কিছু মিষ্টি, আবার কিছু ঝাল, আবার কিছু টক, আবার কিছু রঙিনও রয়েছে। আসুন, শর্মা পরিবারের বৌমার চোখের জল দিয়ে তৈরি নুডলস খান। আস্তে আস্তে টান্টুর এই অদ্ভুত চোখের জলে নুডলসের ঠেলা গ্রামে বিখ্যাত হয়ে গেল। লোকে দূর দূর থেকে আসতে লাগলো। টান্টুর ব্যবসা খুব তীব্রভাবে বাড়তে লাগলো। আর এইভাবে শর্মা পরিবারের বৌমার চোখের জল দিয়ে তৈরি নুডলস পুরো গ্রামে বিখ্যাত হয়ে গেল। এখনো শর্মা পরিবারে ঝগড়া হয়, কিন্তু এখন তার থেকে ওদের ফায়দা হয়। শান্তার একটা ইডলির স্টল ছিল। অনেক বছর ধরে শান্তা এই ইডলি স্টল চালিয়ে নিজের আর নিজের মেয়ের পেট পালছিল।
এখন তো ওর মেয়ে রানীও বড় হয়ে গেছিল, আর এখন মা মেয়ে মিলে ইডলি বিক্রি করত। দিদি আমাকে 1 প্লেট ইডলি দিন না, আর সাম্বারটা একটু বেশি করে দিয়ে দেবেন। হ্যাঁ শান্তা দিদি, আমাকেও 1 প্লেট ইডলি দিয়ে দাও। আপনার প্লেট আগের থেকেই তৈরি আছে। প্রতিদিন প্রথম থেকেই তুমি আমার প্লেট কি করে তৈরি রাখো? আমি দূর থেকেই আপনাকে দেখে ফেলি। এখন তো এত বছর হয়ে গেছে যে আমি আগের থেকেই বুঝে যাই যে আপনি আসছেন। আচ্ছা, ভালো কথা। তোমার ইডলি খেয়ে আমার পেট এত ভরে যায় যে রাত পর্যন্ত আমার খিদেই পায় না, আর আমি সারা দিন লোকেদের বাড়িতে কাজ আরামসে করতে পারি। খুব ভালো কথা। শান্তা নিজের পুরনো গ্রাহকদেরকে বেঁধে রাখত। ও সবার সাথে ভালো করে কথা বলতো। আর হঠাৎ করে ওর স্টলের পাশেই আরো 2টো নতুন স্টল খুলে গেল। একটা স্টলে পকোড়া পাওয়া যেত আর অন্য স্টলে স্যান্ডউইচ। মুম্বাই শহরে স্টল লাগানোর জন্য জায়গা পেয়ে যাওয়াটাই অনেক বড় ব্যাপার। এরা দুজনও পেয়ে গেছে, আর ওরা নিজেদের ব্যবসা শুরু করেছে। ভালো কথা এটা যে এদের মধ্যে কেউ ইডলির স্টল খোলেনি। কিন্তু মা, এদের কারণে আমাদের গ্রাহক ওদের স্টলে চলে যাচ্ছে। এরকম নয় সোনা, গ্রাহক শুধু নিজের মনের করে। যদি আজ ওদের মন ইডলি খাওয়ার হয় তাহলে ওরা ইডলি খাবে, কিন্তু যদি ওরা পকোড়া খেতে চায় তাহলে ওরা ইডলি খাবে না, বুঝলি? কিন্তু যখন এই পকোড়াওয়ালা আর স্যান্ডউইচওয়ালা ছিল না, তখন আমাদের ব্যবসা কত ভালো চলছিল না? এখনো ভালোই চলবে। আমাদের কিছু নতুন করার দরকার আছে সোনা। আজকাল এমনিতেও ছেলে মেয়েদের ইডলি বেশি পছন্দ হয় না। আমাদেরকে কোনো নতুন ডিশ খুঁজতে হবে যা আজকালকার ছেলেমেয়েরা পছন্দ করবে। মা, ম্যাগি বিক্রি করি। সেটা তো পাশের গলিতে পাওয়াই যায়। কেন আমরা শুধু শুধু ওই গরিবের ব্যবসা খারাপ করব বল? কিন্তু মা, ম্যাগির থেকে বেশি কোনো জিনিস বিক্রি হয় না। কিছু না কিছু তো হবেই, বা এরকম একটা কিছু যাতে আমরা সাধারণ ইডলিকে কোনো নতুন রূপ দিই। ভেজিটেবল ইডলি, রাবা ইডলি, এই সব তো আমরা বিক্রি করি মা। এগুলো ছাড়া আর কি করতে পারি? তুমি এক্ষুনি বললে না ম্যাগি অনেক চলে, তাহলে কেন না আমরা ম্যাগিকে ইডলির মধ্যে মিক্স করি? মানে ম্যাগি ইডলি? হ্যাঁ, একদম ঠিক। জানি না টেস্ট কিরকম হবে, কিন্তু ভেবে তো ভালোই লাগছে। একবার বানিয়ে দেখা যাক মা। ঠিক আছে। রানী একটা ম্যাগির প্যাকেট নিয়ে এলো, আর ও ম্যাগি বানালো। আর তারপর ইডলির সাঁচে একটু ইডলির আটা দিল আর অনেকগুলো ম্যাগি দিল। এরকম করে ও পুরো সাঁচা ভরে দিল আর গ্যাস অন করে দিল। তারপর দুজন মা মেয়ে অপেক্ষা করতে শুরু করে দিল ম্যাগি ইডলি খাওয়ার জন্য। প্রায় 7 মিনিট পর রানী পাত্র খুলল। গন্ধ তো খুব ভালো আসছে, স্বাদও ভালোই হবে। রানী ওই ম্যাগি ইডলি বের করলো, আর তারপর দুজন মা মেয়ে মিলে ওই ইডলি খেতে শুরু করলো। এগুলো খেতে তো খুবই সুস্বাদু, কিন্তু এই ইডলিকে আমাদের লোকেদেরকে টেস্ট করাতে হবে। এটা নতুন জিনিস, কেউ নিজের থেকে খাবেই না। তাহলে কি করব? একটা কাজ করা যাক, প্রত্যেক প্লেট ইডলিতে একটা ম্যাগি ইডলি ফ্রি করে দিই। হ্যাঁ, এটা ভালো। রানী আরো ম্যাগি বানালো আর তা দিয়ে ম্যাগি ইডলি বানাতে লাগলো। কিছুক্ষণ পর ওনার পুরনো গ্রাহক এলেন। শান্তা রোজকার মতো ওর ইডলির প্লেট লাগিয়ে দিল, আর আজ তাতে একটা ম্যাগি ইডলিও রেখে দিল। এটা আবার কি নতুন? এটা ম্যাগি ইডলি। আজ আমরা প্রত্যেক প্লেটে একটা ইডলি ফ্রি দিচ্ছি। আচ্ছা, ভালো। আচ্ছা। ওই বুড়ো মহিলা ম্যাগি ইডলি খেলো, আর ও সেটা খুব ভালো লাগলো। বাহ, এটা তো আলাদা, খুব সুস্বাদু।
অন্যান্য লোকেরাও ইডলি অর্ডার করলো আর সবার প্লেটে একটা করে ম্যাগি ইডলি ফ্রিতে দেওয়া হলো। এই নতুন ইডলি তো দারুণ খেতে। ম্যাগি ইডলি তো আমি রোজ খেতে পারি। শান্তা ঠিক বলছিল। ছোট্ট বাচ্চাদের ম্যাগি ইডলি খুব পছন্দ হতো। আমাকে আরো 1 প্লেট ম্যাগি ইডলি দাও না আন্টি। আমাকেও। ম্যাগি ইডলির অর্ডার আসতে শুরু করলো। রানী খুশি খুশি ম্যাগি ইডলি বানাতে লাগলো। সবারই এই নতুন প্রকারের ইডলি খুব পছন্দ হলো। ছোট বাচ্চাদের সঙ্গে সঙ্গে বয়স্ক লোকেরাও সবাই ওখানে ম্যাগি ইডলি খেতে আসতো। বিকেল অবধি শান্তার স্টলের বাইরে গ্রাহকদের ভিড় লেগে থাকতো। দুজন মা মেয়ে খুব স্পিডে ম্যাগি ইডলি বানাতে লাগলো আর গ্রাহকরা খেতে শুরু করলো। বিকেলে যখন রানী স্টল বন্ধ করলো, মা আজ তো অনেক ক্লান্ত হয়ে পড়েছি। এখন এই ক্লান্ত তার তো রোজ অভ্যেস করে নে। এখন এই ভিড় কম হবে না। মা, আমি তো কোনোদিনই ভাবিনি যে ম্যাগি ইডলি লোকেরা এত পছন্দ করবে। আমার বিশ্বাস ছিল, কারণ ম্যাগি সবারই পছন্দের। আর আমরা ইডলিতে ম্যাগি মিশিয়েছি। এটা নতুন ডিশ। হ্যাঁ মা। দুজন মা মেয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে এলো। পরের দিন সকালে ওদের আসার আগেই গ্রাহকের ভিড় ছিল। রানী আর শান্তা দুজনই অবাক হয়ে পড়ল। ওরা দুজন মিলে সারা দিন ম্যাগি ইডলি বানাতে থাকলো আর গ্রাহকরা খেতে লাগলো। তা আরো কয়েকজন লোককে কাজে রেখে নিল। গ্রাহকের ভিড় বাড়তেই লাগলো। কিছু মাসের মধ্যেই শান্তা নিজের হোটেল খুলে ফেলল, ম্যাগি ইডলি হাউস। কোনোদিন ভাবিনি যে এত তাড়াতাড়ি এসব হয়ে যাবে। আমাদের ম্যাগি ইডলির আইডিয়া কাজ করে গেল, আর আমাদের পরিশ্রমও। হ্যাঁ মা। শান্তার এই ম্যাগি ইডলি হাউস একটা কলেজের পাশেই খুলেছিল, আর কলেজের সমস্ত ছেলে মেয়েরা ম্যাগি ইডলি খেতে ওখানে আসতো। শান্তা আর রানী দিনে দ্বিগুণ রাতে 4 গুণ আমদানি করছিল। 1 বছর পর শান্তা রানীর বিয়ে খুব ভালো আয়োজনের সঙ্গে করে ফেলল। শান্তা রানীকে অনেক বড় ঘর আর অনেকগুলো জিনিস দিল, যা ও ছোট্টবেলা থেকেই ওকে দিতে চাইতো। আজ শান্তা খুশি ছিল। তুমি কাঁদছো কেন? পাগল, এটা তো খুশির জল। তোকে ছোট্টবেলা থেকে সব সুখ সুবিধে দিতে চাইছিলাম, কিন্তু যখন তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল, আমি বেশি কিছু করতে পারিনি। মা, তুমি অনেক কিছু করেছো, তুমি এত চিন্তা করো না। আর অবশেষে ম্যাগি ইডলির কারণে শান্তা আর রানী তাদের খুশি ফেরত পেয়ে গেল।